হ্যাঁ শিক্ষার্থীরা তোদের একজন ছাত্র ওই প্রশ্ন করছিলাম, আবার আরেকবার বলো ওই প্রশ্নটা। স্যার যে গতকাল স্যার মানে গত ক্লাস আমরা Z1 - Z2 এর যে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করার যে প্র্যাকটিক্যালটা ছিল, মানে স্যার ইয়া মডুলাস Z1 - Z2 গ্রেটার দেন ইকুয়াল মডুলাস Z মাইনাস মডুলাস Z2, স্যার এটা প্রমাণ কেন করেছিলেন স্যার এটা একটু? আচ্ছা এখানে আসলে তোমার মনে হয় জটিল সংখ্যা দুটো দেওয়া ছিল, আমরা কয় নাম্বার অঙ্কটা করছিলাম গত ক্লাসে? 7 নাম্বার না 8 নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার। 7 নাম্বারে তোমার Z1 ছিল 12 প্লাস 5i আর Z2 ছিল 5 মাইনাস 3i। এইখানে তাদের প্রশ্ন ছিল Z1 মাইনাস Z2 এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে Z1 মাইনাস Z2 আমরা যখন বের করেছি 12 প্লাস 5i মাইনাস 5 মাইনাস 3i, এখানে 12 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে 7, আর এখানে প্লাসের 2i। তো এই প্রথমটা থেকে আমরা P1 বিন্দু স্থানাঙ্ক বের করেছিলাম, আর P2 5, মাইনাস 3, আর P পেয়েছিলাম 7, 2 এটা পেয়েছিলাম। আচ্ছা এখন তোমার প্রশ্ন ছিল যে আমরা Z1 মাইনাস Z2 হোল মডুলাস গ্রেটার অর ইকুয়াল Z1 মডুলাস ডিফারেন্স Z2 মডুলাস এটা কেন বের করেছি, এটা ছিল না প্রশ্নটা? জি স্যার এটাই ছিল। এখানে তোমার জটিল সংখ্যা যে বিষয়বস্তুটা তোমার এখানে ম্যাথমেটিক্সের কিছু রাইটার বাজারে বেশ কিছু বইয়ের মধ্যে তোমার তারা এই পরমাণুর যে এখানে ধর্ম, এটা কিন্তু পরমাণুর ধর্মটা তারা কি করছে প্রমাণ করেছে। পরমাণুর ধর্ম যখন প্রমাণ করতে যাবে তখন এখানে কিন্তু মডুলাস ফাংশন সবকটা এখানে এই যে Z1 এই ফাংশনটা তুমি মডুলাস পেয়ে যাচ্ছ, Z2 এইটা কি পরমাণু এটা পেয়ে যাচ্ছ, আবার বিয়োগফলের পরমাণু এটাও তুমি পেয়ে যাচ্ছ। তারপরে তারা কিন্তু বিয়োগফলের পরমাণু বের করতে বলছে, বিয়োগফলের পরমাণু মানে মডুলাস, আবার বলছে বিয়োগফলের আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আর্গুমেন্ট মডুলাস আমি কিন্তু এখানে বিয়োগফলের পরমাণু পাচ্ছি, আর আর্গুমেন্টটা আমরা কি করছি ওখানে একটা বক্সের ভিতরে আমরা দেখাই দিয়েছি যে আমার বিয়োগফলের যে রাশিটি এটা x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে ওইটা ছিল কি আর্গুমেন্ট। তাহলে এটা আমরা নির্ণয় করেছি, এটার সঙ্গে আমাদের পরমাণুর যে ধর্ম ওইটা যদি প্রুফ করি তাহলে আমাদের পরমাণু সবকটা চলে আসে। বুঝতে পেরেছো? এই জন্য করানো হয়েছে। তো কিছু রাইটারের বইয়ে এই অংশটুকু করে নাই। তো আমরা যেহেতু ওই বেশ কয়েকটা রাইটারের বইয়ের মধ্যে কিন্তু এই ধর্মটা তারা প্রমাণ করেছে, তাই আমরা এটা তাদের থেকে আমরা এটা সংগ্রহ করে আমরা দেখতেছি যে না এটা করলে তো ভালোই হয়, খারাপ হয় না, সেই জন্যই আমরা করেছি। বুঝতে পেরেছো? আর এটা ছাড়া তুমি যদি করে আসো তাহলে তুমি নম্বর পাইবা, ঠিক আছে? কারণ বেশ কিছু বইয়ের মধ্যে আবার কি করছে মানে দেয় নাই, আবার কিছু বইয়ের মধ্যে দিয়েছে, দুইটাই দিতে পারবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপরে যাও, আর কোনো সমস্যা? ঠিক আছে ওকে এরপরে যাও, তোমরা আবার বলছি না যুবশ্রী প্রোগ্রামের অঙ্ক তোমাদের শেষ হয় নাই। যুবশ্রী প্রোগ্রাম কি আমি একটা অঙ্ক করাবো? জি স্যার। আচ্ছা তো দেখো একটা জি স্যার। তাহলে 1 থেকে আমি 6 পর্যন্ত তোমাদের অঙ্ক দিয়েছিলাম যুবশ্রী প্রোগ্রাম। তো যুবশ্রী প্রোগ্রাম থেকে আমরা একটা অঙ্ক করি। দেখো আমরা 1 নাম্বার অঙ্কটাই বোঝার চেষ্টা করছি। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে f equal 12x plus 10y এত f সর্বোচ্চ মান
নির্ণয় করতে হবে শর্ত x plus y less than or equal 50 x plus 2y 80 আর x greater or equal দেখা যাচ্ছে না কিছু। y greater or equal আছে দেখতে পাচ্ছ না যাই ঠিক স্যার আছে তো, ওর স্যার। নেটের প্রবলেম স্যার। আমরা সবাই দেখতে পাচ্ছি না, সমস্যা নেই স্যার। স্যারই তো বের হয়ে গেল। স্যারই হয়ে গেছে। স্যার তো আরে ভাই স্যার রিফ্রেশ মারছে, থাম আসতেছে। এই ছবি দেখা যাচ্ছে আপনার ক্যামেরা অফ সম্ভবত। না স্যার দেখতেছিল। ক্যামেরা দেখা যাচ্ছে না ক্যামেরাটা অফ স্যার। অফ ক্যামেরা অথবা তো off, ডিসকানেক্ট হয়ে গেছে ক্যামেরা। আচ্ছা আচ্ছা আমি আরেকবার দিচ্ছি রিলোড আরেকবার দিচ্ছি আচ্ছা তোমরা ক্লাসরুমের মধ্যে সবাই থাকো তো আস্তে 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 ঠিক আছে এবার কি দেখতে পাচ্ছ সবাই জি স্যার। জি স্যার। এবার দেখাচ্ছি। আচ্ছা না মাঝে মধ্যে যদি ওইরকম সমস্যা হয় তাহলে আমাদেরকে আউট হইতে হবে আউট হয়ে আবার ইন হইলে দেখা যায় বুঝতে পেরেছো দেখো তো তারা আমাকে যে প্রশ্নটা করছে আমরা প্রশ্নটা কি আগে দেখতে পাচ্ছি দেখো আমি বুঝাচ্ছি নিম্নলিখিত শর্ত সাপেক্ষে f equal to 12x plus 10y এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে শর্ত x plus y less than or equal 50 x plus 2y less than or equal 80 x greater than or equal 0 y greater than or equal 0 ঠিক আছে আশা করি এখন কিছুটা ক্লিয়ার হয়েছে জি স্যার। এবার দেখো তাহলে এই অঙ্কটা যদি আমরা তোমার সৃজনশীলের মধ্যে এটা সমাধান করতে যাই সিকিউ প্রশ্নের মধ্যে যদি আমরা সমাধান করতে যাই তখন করবে এক ধরনের আর এখন যেহেতু আমরা ব্যবহারিক ক্লাসে করছি তাহলে ব্যবহারিক ক্লাসের তো একটা ধরন আছে ধরন হলো যেমন তথ্যের জন্য তোমাকে আলাদা নাম্বার পেতে হবে কার্যপদ্ধতির জন্য আলাদা নম্বর পেতে হবে তারপরে তোমার ফল সংকলনের জন্য আলাদা নম্বর পেতে হবে এই যে বিষয়গুলো এগুলো এখানে মেনটেন করতে হয় তাই আমাদেরকে ওই অনুযায়ী এখানে প্রশ্নটাকে সলিউশন করতে হবে তাহলে প্রথমেই আমরা তত্ত্ব এটা লিখব তত্ত্ব কি লিখবো দেখো তো দেওয়া আছে প্রথমে তুমি অবজেক্টিভ ফাংশনটা লিখো 12x প্লাস 10y শর্ত সমূহ
কত আছে x plus y less than or equal 50 আর x plus 2y less than or equal 80 x greater or equal 0 y greater or equal 0 আমরা কি করলাম তোমার প্রশ্ন থেকে প্রত্যেক ধরে এগুলো সাজিয়ে নিলাম এখন তারা কি প্রশ্ন করেছে ফাংশনটির সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে এই হচ্ছে আমার তত্ত্ব শেষ এখন তুমি করবে কি প্রয়োজনীয় উপকরণ এটার জন্য নম্বর আসলে মানে পার্টিকুলার দেওয়া নাই আমরা লিখলেও নম্বর মানে বাড়বে না আর না লিখলেও তেমন নম্বর কমবে না তোমরা যদি পারো উপকরণটা আমরা যা যা উপকরণ ব্যবহার করবো সেটা লিখে রাখবো দেখতে সুন্দর লাগবে এই সুবাদে আমরা এটা লিখবো এরপর দেখো নেক্সট কার্যপদ্ধতি এক নম্বরে আমরা যাচ্ছি x এখানে x ও x ডেজ আর x অক্ষ এবং y ডেজ দ্বারা y অক্ষ বিবেচনা করি ও মূল বিন্দু দুই নম্বরে এখানে এক নং হতে ধরি উপযুক্ত শর্ত হবে ধরি উপযুক্ত ধরি প্রথমটাকে আমরা সমীকরণ x + y আছে এখানে ইনইকুয়ালিটি আছে এটাকে আমরা ইকুয়াল দিয়ে দিব ডাইরেক্ট 50 এটা ধরে নিয়েছি x + 2y = 80 x = 0 y = 0 এটাকে আমরা এক ধরবো এটাকে 2 এটাকে 3 আর এটাকে 4 দেখো এখানে আমরা তার যে শর্তগুলো দেওয়া আছে চারটা এই শর্তগুলো সবকটাকে আমরা কি করেছি সবকটাকে আমি সমান দিয়ে সমীকরণ সরলরেখার সমীকরণ আমরা বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তাহলে সরলরেখার সমীকরণ যেটা বানিয়েছি এই সবকটা সরলরেখা আমরা কি করব গ্রাফের মধ্যে বসাবো তো গ্রাফের মধ্যে যদি বসাতে যাই তাহলে কিভাবে বসাবো দেখো তো একটু এখানে এটা একটা সরলরেখার সমীকরণ এটা একটা সরলরেখা এটা সরলরেখা এটা সরলরেখা আমরা x = 0 যেটা দেখতে পাচ্ছি এটা কি y অক্ষের সরলরেখা আর y = 0 যেটা এটা কি x অক্ষ রেখা এখন এই দুটো রেখাকে আমরা যখন বসাতে যাব রেখার উপরস্থ যদি মিনিমাম দুটো বিন্দু আমরা নেই দুটো বিন্দু নিলেও কিন্তু কি করব আমরা যোগ করলে এই রেখাটা পেয়ে যাব আবার একই ভাবে এই রেখার জন্য যদি আমরা দুটো বিন্দু দিতে পারি তাহলেও কিন্তু কি হয়ে যাবে দুটো বিন্দু যোগ করলে আমরা আরেকটা সরলরেখা পেয়ে যাব ঠিক একই ভাবে খেয়াল করছেন এখন এই যে দুটো সরলরেখা দুইটা বিন্দু দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে ছেদ করে এই রূপ সরলরেখার সঙ্গে যদি তুলনা করি তুমি যে কোনো উভয় পক্ষ সরলরেখার সমীকরণ যদি আমরা বের করি তাহলে x/a + y/b = 1 x অক্ষের ছেদবিন্দুতে স্থানাঙ্ক আমরা কি জানি a, 0 আর y অক্ষের ছেদবিন্দুতে কি জানি 0, b তাহলে একটা তো 0 x অক্ষের ছেদবিন্দুতে কোটি 0 y অক্ষের ছেদবিন্দুতে গুণ 0 ওই যে 0 এই মানটা দিয়ে আমি কি তার অপোজিট যে আরেকটা অংশ ওই মানটা কিন্তু আমরা পেয়ে যাব যদি আমার জানা থাকে কোটি সরলরেখার সমীকরণের মধ্যে মান বসাই দিলে ভুজ চলে আসবে আবার যদি জানা থাকে ভুজ তাহলে সরলরেখার সমীকরণের মধ্যে বসাই দিলে কোটি মানটা চলে আসবে তাহলে এখন আমরা কাজ হলো 3 নাম্বার দিয়ে কাজ করব এক নং হতে পাই একটা ছোট্ট করে এরকম একটা ঢাকা বানিয়ে ফেলো xy x y একটা 0 আর একটা 0 আমরা বসাই দিই তুমি যখন এক নং সমীকরণের মধ্যে y এর মানটা 0 দিবা তখন x এর মান 50 চলে আসবে আবার x এর মান যখন 0 দিবা তখন y এর মানটা 50 চলে আসবে তাহলে বিন্দু দুটো কিন্তু আমরা মুহূর্তের মধ্যে খুঁজে পেয়ে গেছি
2 নং হতে পারে, আবার 2 নং হতে পারে। ঠিক একইভাবে তুমি এইখানেও দুটো বিন্দু বের করে ফেলো, x y, একটা 0 এখানে আর একটা 0 এখানে। তুমি y এর মান যদি এখানে বসাই দাও 0, তাহলে x এর মান 80। আবার x এর মান যদি আমি 0 দিই, তাহলে y এর মান 40। আমরা যে দুটো বিন্দু খুঁজে পেয়েছি, ওই দুটো বিন্দুর মধ্যে কারো কোনো আপত্তি আছে? দেখো দুটো বিন্দু কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এখন এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসাবো। যদি বসাতে যাই, তাহলে 4 নাম্বারে আমাকে কি করতে হচ্ছে? স্কেল ধরে নিতে হচ্ছে। আমরা স্কেলটা ধরে নেই। দেখো 4 নাম্বার ধরি x2 y অক্ষ দ্বয় বরাবর ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা এখানে একটা আছে 50 আর একটা 80 আর একটা 40। এই মানগুলো অতি সহজে যেন আমরা গ্রাফে বসাইতে পারি সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। তাহলে আমরা এক ঘরের মান যদি 5 একক ধরি, এটার জন্য 10 ঘর পাবো, 80 এর জন্য 16 ঘর পাবো, 40 এর জন্য 8 ঘর পাবো। তাহলে 5 একক আমরা ধরে নিলাম। এখন আমাদের দরকার কি? একটা গ্রাফ পেপার। গ্রাফ পেপারটা সুন্দর করে প্রত্যেকে খুঁজে নাও। গ্রাফ পেপার x ও x এর দ্বারা একটা y ও y এর দ্বারা y অক্ষ আমরা বিবেচনা করি। তাহলে এখানে আমরা কি করব? দেখো 50 0 এই বিন্দুর আগে বসাবো। 50 হলে আমরা তো এক ঘরের মান 5 একক, তাহলে 5 10 50, 10 ঘর, 10 ঘর আর 0 5 10, একবারে 5 আর 10 এভাবে নিয়ে নিলাম এইখানে। পরেরটাও 5 10 5 10 বিন্দু এটা। তাহলে এই দুটো বিন্দু তুমি স্কেল দিয়ে যোগ করে দাও, সরলরেখা কি 1 নং হয়ে গেল। 2 নং রেখা দেখো, প্রথম বিন্দুটা 80,0। আমি 80 কে 5 দ্বারা ভাগ করলে 5 16 80, তাহলে 16 ঘর কমা 0, আমরা 16 ঘর নিব। এটা হচ্ছে 10 15 16। তাহলে এই বিন্দুটা আমরা পেয়েছি সেকেন্ড বিন্দু, মানে দ্বিতীয় 2 নং রেখার প্রথম বিন্দু। 2 নম্বর বিন্দু 0 40, 0 40 যেটা কয় ঘর? 5 আর 8 ঘর, 5 6 7 8 এইখানে বিন্দু। তাহলে এই দুটো বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। এটা হচ্ছে 2, আগেটা ছিল 1, তাহলে 1 নং 2 নং আমরা বসিয়ে ফেললাম। আরো দুটো রেখা আছে, একটা হচ্ছে x = 0 মানে y অক্ষ রেখা। দেখো তো আমরা বসাইছি কিনা? বসাইছি। y অক্ষ রেখাটা হচ্ছে 3 নং রেখা। তারপরে যাও y = 0, এটা হচ্ছে x অক্ষ রেখা। x অক্ষ রেখা কোনটা? এই যে এইটা। তাহলে এটাকে আমরা দেব 4 নং রেখা। এখন আমরা চারটা রেখাই কিন্তু গ্রাফের মধ্যে সুস্পষ্ট করে বসাই ফেললাম, মানে চারটা শর্ত বসাই ফেললাম। এখন লক্ষ্য করো চারটা শর্তের মধ্যে আমার যে চারটা শর্ত ছিল, চারটা শর্তকে আমি সমীকরণের রূপ দিয়েছি। এখন এই সমীকরণ মানে কি? সবকটাই আমরা গ্রাফের মধ্যে বসিয়ে দিলাম। এখন আমাদের করণীয়টা হলো সকল শর্ত সিদ্ধ করে ওই রকম একটা ফ্যাসিবল রিজিয়ন খুঁজে বের করতে হবে। তোমাকে একটা কমন রিজিয়ন খুঁজে বের করতে হবে যা সকল শর্ত সিদ্ধ করে। তাহলে ওই হিসাবটা যদি আমরা এখন এখানে দেখি, তাহলে কিভাবে আমরা সেই ফ্যাসিবল রিজিয়নটা পাবো? দেখো এটাকে আমরা বলে থাকি সাব ফাংশন, অবজেক্টিভ ফাংশন। আর এখানে এই চারটা শর্তকে আমরা একত্রে বলি সাবজেক্ট টু কনস্ট্যান্টস। এবার ফলো করো কিভাবে আমরা সিদ্ধ করি। এরকম আমাদের কি হবে? কমন রিজিয়ন কি করে আমরা খুঁজে বের করব? প্রথমে এক নং ইকুয়েশন যেটা পেয়েছিলাম, ওইটা শর্ত কোনটা? এইটা। এই শর্তের মধ্যে আমরা একটা বিন্দু যে কোনো নিব, যে কোনো বিন্দু হতে পারে, সেটা হতে পারে তোমার মূল বিন্দু 0 0 হতে পারে। যদি তুমি কোনো একটা বিন্দু 0 0 নাও, তাহলে তোমার হিসাবটা অতি সহজ হয়ে যায়। অতি সহজ কি? মূল বিন্দুতে আমরা জানি ভুজ x এর মান পাবো 0, আবার কোটি y এর মান পাবো 0। তাহলে এখানে ভুজের মান 0, y এর মান 0 যদি বসাই, নাম আমরা টোটাল 0 পাই। তার কোনটা সবথেকে ছোট? তাহলে এখন দেখো 0 0 স্থানান্তর করা এই এক নং শর্তে মেনেছে। যেহেতু মেনেছে,
তাহলে 0 0 বিন্দু গামী হবে তার দিকটা। আর যদি না মানতো তাহলে ওই বিন্দুটার উল্টা দিকে হইতো। তাহলে এখন 1 নং শর্তের জন্য মূল বিন্দু স্থানাঙ্কটা মেনেছে, তাই এর দিকটা হবে মূল বিন্দুর দিকে। 2 নং এ যাও 0 0 বাম পক্ষ 0 এই দিকে ছোট, তাহলে সেই ক্ষেত্রে এইটা আমরা দেখতে পাচ্ছি এটা 0 0 মানছে, তাহলে এটা দিকটা কি মূল বিন্দু গামী। এখন x গ্রেটার দেন 0, x এর মান কি 0 থেকে বড়, এটা থেকে আমরা কি পাই x গ্রেটার দেন 0 মানে কি x এর মান শুধু ধনাত্মক মান নিতে বলেছে, x এর মানটা কি নিতে হবে শুধু ধনাত্মক মান। তাহলে আমরা ধনাত্মক মান x এর মান ধনাত্মক y অক্ষের ডান দিকে, তাহলে এটা দিতে হবে y অক্ষের ডান দিকে। y গ্রেটার দেন 0, y এর মানটা অবশ্যই ধনাত্মক হতে হবে, তাহলে y এর মান ধনাত্মক কোন দিকে x অক্ষের উপরের দিকে, তাহলে x অক্ষের উপরের দিকে y এর মানটা এই দিকে এটা ঠিক হবে, ক্লিয়ার হলো ঠিক। তাহলে এখন আমরা লক্ষ্য করি যে সকল শর্ত সিদ্ধ করেছে ওইটুকু জায়গা হচ্ছে আমার এটা হচ্ছে একটা দিক আমরা পেলাম, আরেকটা দিক হচ্ছে উপরের দিকে, আরেকটা দিক হচ্ছে 1 নং রেখার নিচের দিকে এদিকে, 2 নং রেখার দিক হচ্ছে মূল বিন্দু মানে নিচের দিকে এই। তাহলে এটাকে আমরা কি পেলাম এই ক্ষেত্রটা হচ্ছে কমন ক্ষেত্র যা সকল শর্ত সিদ্ধ করে। তাহলে এখানে ও এ এই যে ছেদবিন্দু আমরা একটা পাচ্ছি দুটো রেখা ছেদ করেছে যেটাকে আমরা ভি বিন্দু দিচ্ছি ও এ বি, আর এখানে একটা ছেদবিন্দু দেখতে পাচ্ছি সি, তাহলে ও এ বি সি একটা সাধারণ কি ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছি 5 নম্বরে। চিত্রে স্পষ্ট দেখা যায় ও এ বি সি একটা সাধারণ কি চতুর্ভুজ চিত্রের পর কি লিখছেন স্যার? হ্যাঁ আবার বলো। মানে 5 নাম্বার পয়েন্টে চিত্রে এরপর কি লিখছেন স্যার? চিত্রে স্পষ্টত আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, তাহলে চিত্রে স্পষ্টত দেখা যায় ও এ বি সি একটা সাধারণ চতুর্ভুজ ক্ষেত্র। স্যার বুঝতে পারছি। যা সকল শর্ত সিদ্ধ করে যা শর্ত সিদ্ধ করে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি হিসাবের ঘরে। এখানে কার্যপদ্ধতি আমার প্রয়োজন নাই, এই জায়গাটুকু 5 পর আমরা এখন 6 নম্বরে যাব। স্যার এখানে প্রথম শর্তটা যদি হয়তো বলো স্যার এখানে প্রথম শর্তটা যে দেওয়া আছে স্যার যে মানে লেস দেন 50, স্যার যদি এটা স্যার গ্রেটার দেন 50 হতো বা অর ইকুয়াল তখন এটা দিতে হয়ে যেত উপরের দিকে। এখানে আসলে এখানে গ্রেটার দেন লেস দেনের উপর আমার কন্ডিশন ইয়া করতেছে না, মানে তোমার ওইটাই প্রয়োজন না, আমার প্রয়োজনটা হলো শর্তটা মানছে কিনা। শর্তটা যদি 0 0 বিন্দুর জন্য মানে, যেমন এখানে তুমি বাম পক্ষে 0 দিছো y এর মান, তাহলে টোটাল কত হলো বাম পক্ষে 0 যা 50 অপেক্ষা ছোট, শর্তটা কি মানছে। যদি শর্তটা মেনে থাকে তাহলে ওই বিন্দুর দিকে দিবা তার দিক, আর যদি না মানতো তাহলে তার উল্টা দিকে তার বিন্দু দিক দিতাম। বুঝতে পেরেছো? এই স্যার তাহলে সাধারণ চতুর্ভুজটা কি স্যার সেমই হইতো? হ্যাঁ স্যার এখানে যে আমরা যে স্যার ও এ বি সি একটা সাধারণ চতুর্ভুজ পাইছি এটা কি সেম হতো? হ্যাঁ। আচ্ছা তোমার সাউন্ড এত কম আসতেছে কেন? কথা বলবা ফোনটাকে কাছে নিয়ে একটু। হ্যাঁ বলো আবার। স্যার এখানে যে আমরা সাধারণ চতুর্ভুজটা পাইছি স্যার, এই হ্যাঁ। শর্তটা যদি না মানতো তাহলে তো স্যার এই চতুর্ভুজটা সেম হতো না। চতুর্ভুজটা কি হতো না? স্যার সাধারণ চতুর্ভুজটা কি সেমই হতো? শোনো এখানে আমরা যে চতুর্ভুজটা পেয়েছি খেয়াল করো, এটা শুধু চতুর্ভুজ না, এটা ত্রিভুজও হইতে পারে, এটা অসীমতক ক্ষেত্র হইতে পারে, এটা ট্রাপিজিয়াম হইতে পারে, এটা বহুভুজ হইতে পারে, এটা যে কোনো টাইপের একটা ক্ষেত্র হইতে পারে যা সকল শর্ত সিদ্ধ করে। তাহলে এখানে শর্ত তোমার আমার এই অঙ্কের মধ্যে 4টা শর্ত দিয়েছি, কিছু কিছু শর্তের মধ্যে দেখলাম কিছু কিছু অঙ্কের মধ্যে আছে তোমার 8টা 9টা 10টাও শর্ত আছে।
তখন সেই ক্ষেত্রে এটা বহুভুজ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এইখানে আমার এটা চতুর্ভুজ হয়েছে, তাই আমি চতুর্ভুজ দিয়েছি। কেন? এটা চারটা বাহু আছে, দেখো একটা দুইটা তিনটা চারটা, তাই আমরা নাম দিয়েছিলাম চতুর্ভুজ। ঠিক আছে, এবার একটু খেয়াল করো কি করবো আমরা। তাহলে আমি তো বলছি যা সকল শর্ত সিদ্ধ করি, তাহলে ও এ বি সি চতুর্ভুজের শীর্ষবিন্দু নির্ণয় করি। ও এ বি সি চতুর্ভুজ এ সব বিন্দু চতুর্ভুজ এ শীর্ষবিন্দুগুলো নির্ণয় করি। শীর্ষবিন্দুগুলো নির্ণয় করি। এবার যাও 7 নম্বরে বিন্দু ও বিন্দু স্থানাঙ্ক আমরা অবশ্যই জানি সবাই 0 0। এখন এই বিন্দুতে যাও, এই বিন্দুতে আমরা তিনটা জিনিস স্থানাঙ্কই বুঝি, আইডেন্টিক্যাল নাম। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত দেখো তো। এই বিন্দুতে সেট করছে 1 নংয়ের যেটা ভুজ আছে, 1 নংয়ের ভুজ আছে কোনটা? এই 50 আর 0, এটাতে 50,0। সেই বিন্দুতে যাও, কমা দাও। সেই বিন্দুতে সেট করেছি 2 নং। তাহলে 2 নংয়ের কোটি আছে সেটার মধ্যে যাও। 2 নংয়ের কোটি 040, 0,40। এরপর দেখো মাঝখানে বি বিন্দু রয়ে গেল। তাহলে বি বিন্দু বের করার জন্য আমাকে কি করতে হবে? আমরা 8 নম্বর জুড়ে গেলাম। 8 নম্বর যদি যাই তাহলে 2 নং বিয়োগ 1 নং ইকুয়েশন, এটাতে এটা বিয়োগ দিচ্ছি x x এ কাটা 2y থেকে y গেলে y থাকে, 80 থেকে 50 বিয়োগ দিলে 30, y এর মান কোথায় বসাবা? 1 নং এ বসাই দাও। x plus y equal to 30 equal 50। 50 থেকে 30 বিয়োগ দিলে কত হয়? 20। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা আরেকটা বিন্দু পেলাম, যে বিন্দুটার নাম কি? বি। তাহলে বি বিন্দু, সুতরাং তুমি বি বিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলো। বি বিন্দুতে কত পেয়েছো? ভুজ হচ্ছে 20, কোটি হচ্ছে 30। এই তাহলে এবার ও এ সি বি তুমি চারটা বিন্দু পেয়ে গেছো। এখন প্রত্যেকটা বিন্দুর জন্য সেই অবজেক্টিভ ফাংশনটির মান বের করো, প্রত্যেকটা বিন্দুর জন্য। প্রথমে ও বিন্দুতে f এর মান 12 ইনটু 0 প্লাস 10 ইনটু 0, তাহলে টোটাল কত পাইলা? 0 পাইছো। এ বিন্দুতে এটা কি পয়েন্ট লিখতে? আবার বলো, এটা কি কি পয়েন্ট স্যার? 9 নম্বর পয়েন্ট নাকি পরবর্তী? এটা আমরা তোমার হিসাব দাও, এটাকে আমরা হিসাব দিলাম, আর পয়েন্ট লাগবে না। ও বিন্দুতে f ইকুয়াল টু আমরা 0 পেলাম। এ বিন্দুতে f এর মান দেখো, এ বিন্দুতে স্থানাঙ্ক কত আছে? এ বিন্দু 50 আর 0, তাহলে 12 ইনটু 15 প্লাস 10 ইনটু 0, 5 12 60, 600, এটা তো 0 হয়ে গেছে। তারপর যাও বি বিন্দুতে f এর মান, বি বিন্দুতে কত আছে? স্থানাঙ্ক দেখো একটু। এই বিন্দু স্থানাঙ্ক হলো 20 30, তাহলে 12 ইনটু 20 প্লাস 10 ইনটু 30 কত পাইলা? 12 × 24, 3 × 30, 540। বাকি হলো কি? সি বিন্দু। তাহলে আমাদের সি বিন্দুটা শুধু বাকি রয়েছে। এই যে সি বিন্দু, f এর মান 12 ইনটু 0 প্লাস 10 ইনটু 40, তাহলে এটা 0 আর এটা হচ্ছে 400, আমরা একবারই নিলাম। তাহলে এবার
তুমি কিন্তু সবকটা মানুষই বের করে ফেললাম। দেখো ওএবিসি যে কমন ক্ষেত্র পেয়েছিলাম, ওই কমন ক্ষেত্র আমরা সবকটাতে আমরা শীর্ষবিন্দু বের করেছিলাম। ও এ বি সি শীর্ষবিন্দু সবকটার জন্যই আমরা অবজেক্টিভ ফাংশনের মান খুঁজে বের করেছি। একটা 0, আর একটা 600, আর একটা 540, আর একটা 400। তো তারা প্রশ্নটা দেখো সর্বোচ্চ মান বের করতে বলেছে। তাহলে এইখানে যে অবজেক্টিভ ফাংশন থেকে আমরা মান পেয়েছি তার সর্বোচ্চ মান কোনটা? এখানে সর্বোচ্চ মান আমরা দেখতে পাচ্ছি 600। তাহলে সুতরাং সর্বোচ্চ মান কত? 600। আচ্ছা, প্রান্তিক বিন্দু কত পাইছো? 600 এর জন্য বিন্দু কোনটা ছিল? এ বিন্দু। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত ছিল? 50,0। এই যে তাহলে এখন ফলাফল সর্বোচ্চ মান কত পাইছি? সর্বোচ্চ মানটা 600। এই সর্বোচ্চ মান হচ্ছে 600। তাহলে এই স্যার প্রান্তিক বিন্দু মানে কি স্যার? বলো। স্যার প্রান্তিক বিন্দুটা স্যার কি স্যার? প্রান্তিক বিন্দু যেই বিন্দুটার জন্য তুমি সর্বোচ্চ মানটা পেয়েছো এটাকে আমরা প্রান্তিক বিন্দু বলে থাকি। ঠিক আছে? প্রশ্নের মধ্যে কোনো সময় করতে পারে প্রান্তিক বিন্দু, আবার কখনো কখনো প্রান্তিক বিন্দু নাও চাইতে পারে। যদি প্রান্তিক বিন্দু না চায় তাহলে আমরা দেব না, আর যদি চায় সেই ক্ষেত্রে তুমি প্রান্তিক বিন্দুটা দিবা। বুঝতে পেরেছো? তাহলে এইখানে এই অঙ্কটার মধ্যেই আমি যদি 1828 সাইদ আফনান আল আরিফিন তুমি বলো, তুমি এখানে সবচেয়ে ছোট মান মানে সর্বনিম্ন মান কোনটা বলো তো? সর্বনিম্ন মান বলা যাচ্ছে না? সাইদ আফনান স্যার বলবো ছোট মান কোনটা? বড়, এখানে বড় মান 400। আমরা বড় মান বের করেছি কত? 600। তাহলে এখানে ছোট মান কোনটা? স্যার 0 স্যার শূন্য। শূন্য। এই কথাটা আমি জানতে চাইছিলাম। শূন্য, এখানে 0টা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে তোমাকে যদি এই একই অঙ্কের ভেতরে আমি তোমাকে প্রশ্ন করতাম তার সর্বনিম্ন মান বের করো, পদ্ধতিতে সবই ঠিক আছে, খালি রেজাল্টে গিয়ে দেখবো যে ছোট সে হচ্ছে সর্বনিম্ন মান, আর যে আচ্ছা, বড় স্যার। সে হচ্ছে সর্বোচ্চ মান। বুঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা তো এখানে 50,0 এর প্রান্ত বিন্দু দিছি, আমরা এখানে মানে এর বদলে সি কে প্রান্ত বিন্দু ধরতে পারতাম না কেন? শোনো, তুমি 600 মানটা যেই বিন্দুর জন্য পেয়েছিলে, 600 মানটা কার জন্য পেয়েছো? এই বিন্দুর জন্য না? জি স্যার। তাহলে এই বিন্দুই হবে শুধুমাত্র প্রান্তিক বিন্দু, আর বাকি যে তিনটা বিন্দু আছে ওইগুলোকে তুমি প্রান্তিক বিন্দু বলবা। সেগুলো তোমার তো চাইনি, তারা চেয়েছে শুধুমাত্র সর্বোচ্চকরণ যে মান এটা, এবং সেই সর্বোচ্চকরণ মানের প্রান্তিক বিন্দু। বুঝতে পেরেছো? তবে এই প্রশ্নটা তোমার আমি যে প্রশ্ন করেছি ওইটার মধ্যে কিন্তু নাই, তাই আমরা ইচ্ছে করলে এটাকে মুছে দিতে পারি। সরি, সর্বোচ্চ মান তো চাইছি, প্রান্তিক বিন্দুটা আমরা মুছে দিতে পারি, প্রান্তিক বিন্দুটা, কারণ এটা কিন্তু আমার মধ্যে চাওয়া হয় নাই। এই বুঝতে পেরেছো? প্রান্তিক বিন্দু যদি পরীক্ষা সেন্টারে চায় তাহলে তোমরা দিবা, আর পরীক্ষা সেন্টারে না চাইলে দিও না। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের দেখলাম যে আজকে উপস্থিতি একেবারেই কম, গত ক্লাসে তো মোটামুটি হয়েছে। এখন কি আমি যা তোমাদের ওই যে ক্লাসরুমের মধ্যে যা অঙ্ক দিয়েছি অঙ্কগুলো অনেকে হয়তো কি বই দেখে বুঝে ফেলছো, যারা বুঝো নাই তারা অ্যাটেন্ড করতেছো। তবে কিছু কিছু আছে এখন এই করোনাকালীন সময়ও বাইরে বাইরে ঘুরতেছে, তো ক্লাসটা তো ঘরে বসে করতেছে, তা কেন তুমি মিস করবে? ঘরে বসে ক্লাস মিস করতেছো, এটা তো হতে পারে না। হ্যাঁ, এখানে আমি যে মেথডটা যুবশ্রী প্রোগ্রাম করাইলাম কি? আচ্ছা,
যদি সহজ লাগে আমার এই মেথডে তুমি সিকিউ প্রশ্নের মধ্যে অ্যান্সার করতে পারবা। সিকিউ প্রশ্নের মধ্যে কিন্তু যোগাযোগ প্রোগ্রাম অঙ্ক থাকবেই। তাইলে ওখানে খেয়াল করো, শুধু তুমি ওই নাম্বারগুলো ওখানে মানে ব্যবহার করবা না, তত্ত্ব, কার্যপদ্ধতি, ফল সংকলন, ওই টাইপের যে রাশিগুলো এগুলো তুমি ব্যবহার করবা না, শুধুমাত্র মানে কোটেশন গুলো ব্যবহার করবা না, কিন্তু ভেতরে যাবতীয় কাজকর্ম তোমাকে করতে হবে। ভেতরে আমরা যা কাজকর্ম করেছি সব কাজকর্মই করতে হবে, শুধু কোটেশন গুলো তুলে দিবা সিকিউ প্রশ্নের পরীক্ষার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? এই তাহলে যোগাশ্রী প্রোগ্রাম আমরা শেষ করলাম। এখানে 6টা অঙ্ক কিন্তু প্রায় সেম ডিজাইনের, সর্বোচ্চ এবং সর্বনিম্ন করণ। তবে ডিপলি কিছু আমাদের কথার অঙ্ক আছে যেগুলো তোমাকে সসমত তৈরি করে অঙ্ক করতে হয়, যেটা তোমরা ওই চ্যাপ্টারের ভেতরে বেশ কিছু অঙ্ক তোমরা করেছো। সেখানে কি 9 নম্বর থেকে ওখানে দেওয়া আছে, দেখবা বইয়ের ভিতরে 9 নম্বর থেকে কিছু কথার অঙ্ক আছে। ওই অঙ্কগুলো কিন্তু একই ডিজাইনের। যেমন একজন লোক সর্বাধিক 500 টাকা ব্যয় করে কয়েকটা চায়ের কাপ নাস্তা প্লেট কিনতে চান, প্রতিটি চায়ের কাপের দাম 30 টাকা, প্লেটের দাম 20 টাকা, অন্তত 3টা নাস্তা প্লেট আর 6টার বেশি কিন্তু 3 চায়ের কাপ কিনবেন না। উপযুক্ত টাকায় তিনি কোন প্রকার কতগুলো জিনিস কিনতে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবেন? ওই টাইপের অঙ্ক পরীক্ষায় আমাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিক আসে না, তাই আমরা কি করছি, তোমাকে ওই অঙ্কগুলো দিচ্ছি না। কিন্তু তোমরা ওই কথার অঙ্কগুলো যদি ওখানে পড়ো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অঙ্ক একেবারে ইজি হয়ে যাবে। যারা কথার অঙ্কগুলো পারে তাদের জন্য রেডিমেড অঙ্ক একেবারেই নাথিং, কিছুই না। আমার বিশ্বাস তোমরা কথার অঙ্কগুলো শেষ করলে আর রেডিমেড অঙ্কগুলো অবশ্যই তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এই তাইলে আজকে আমরা যোগাশ্রী প্রোগ্রাম 6টা অঙ্ক সবাই পারবো তো? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এরপরেও তোমাদের যদি কোথাও কোনো ঘাটতি থাকে যে পারতেছো না, মিলাইতে পারতেছো না, আমাকে পরের ক্লাসে আবার প্রশ্ন করতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, ধারাবাহিক সিরিয়াল আমরা গতকাল ক্লাসে বিয়োগফল করছিলাম। তো যোগফল থেকে আমি তোমাদেরকে কোনো ধারণা দিছিলাম ছেলেরা? স্যার সাইদ আপনার বলো, গত ক্লাসে আমরা কি যোগফল বিয়োগফল যেভাবে করেছি একই টাইপের আমরা যোগফল করতে পারবো না? জি স্যার পারবো স্যার। আচ্ছা, তাইলে আমরা 11 নম্বর পর্যন্ত বাসায় কমপ্লিট করে ফেলবো, 1 থেকে 11। আজকে করলাম যোগাশ্রী প্রোগ্রাম, গত ক্লাসে করেছি জটিল সংখ্যা। তাহলে 1 থেকে 11 তোমাদের মূল বইয়ের অঙ্ক কিন্তু সবকটা। তাহলে মূল বই থেকে 1 থেকে 11 মূল খাতায় উঠাই ফেলবা 11টি প্রশ্ন। এটা কিন্তু হোমওয়ার্ক, প্রত্যেকে খাতা কিন্তু রেডি করে ফেলবা, প্রত্যেকে খাতা রেডি করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 11, এই সবকটা প্রশ্নই কিন্তু মূল খাতায় উঠে ফেলবা। প্রশ্ন মূল এবং এই খাতায় উঠাবে। তাহলে আজকে আমাদের টাইম এখানে সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার আগের ক্লাসটা স্যার কোথায় পাওয়া যাবে স্যার? তোমরা ওই ব্যবহারিক কাজটা ওখানে দেখতে চাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি দিয়ে দেবো, তোমার গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তোমার ক্লাসরুমে, গ্রুপে নয় ক্লাসরুমে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।